প্লেনে আজ থেকে 4000 বছর আগে তৈরি বিখ্যাত স্টোনহেঞ্জের ধারে বসে আমি ডায়েরি লিখছি। আজ মিডসামার ডে, অর্থাৎ কর্কট ক্রান্তি। যে সময় স্টোনহেঞ্জ তৈরি হয় তখন এদেশে প্রস্তর যুগ শেষ হয়ে ব্রঞ্জ যুগ সবে শুরু হয়েছে। মানুষ ধাতুর ব্যবহার শিখে দেখতে দেখতে সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। মিশর, ভারত, মেসোপটেমিয়া, পারস্য ইত্যাদি তুলনায় অবশ্যই ইউরোপের সভ্যতা এসেছে অনেক পরে। কিন্তু 4000 বছর আগে এই ইংল্যান্ডে যারা স্টোনহেঞ্জ তৈরি করতে পেরেছে তাদের অসভ্য বলতে দ্বিধা হয়। বহু দূর থেকে আনা বিশাল বিশাল পাথরের স্তম্ভ দাঁড় করানো মাটির উপর, প্রতি দুটো পাশাপাশি স্তম্ভের ওপর আবার আড়াআড়ি ভাবে রাখা রয়েছে আর একটা পাথর। এই পাশাপাশি তোরণগুলো আবার একটা বিরাট বৃত্ত রচনা করেছে। একদিন লোকের ধারণা ছিল এই স্টোনহেঞ্জ ছিল কেল্টদের ধর্মানুষ্ঠানের জায়গা। এই কিছুদিন হল প্রত্নতাত্ত্বিকরা বুঝেছে যে এটা আসলে ছিল একটা মান মন্দির, পৃথিবীর প্রাচীনতম মান মন্দিরের অন্যতম। কারণ পাথরগুলোর অবস্থানের সঙ্গে সূর্যের গতিবিধির একটা পরিষ্কার সম্বন্ধ পাওয়া গেছে, যেটা বিশেষ করে আজকে অর্থাৎ 24শে জুন কর্কট ক্রান্তিতে সবচেয়ে পরিষ্কারভাবে ধরা পড়ে। ভাবতে অবাক লাগে যে আজকের দিনে আধুনিক ইঞ্জিনিয়ারিং বলতে আমরা যা বুঝি তার অভাবে সেকালে কি করে এই পাথরগুলোকে এমনভাবে হিসেব করে বসানো হয়েছিল। আমার বন্ধু ক্রোল অবশ্যই অন্য কথা বলে। তার ধারণা প্রাচীনকালে মানুষ এমন কোন রাসায়নিক উপায় জানত যার ফলে সাময়িকভাবে পাথরের ওজন কমিয়ে ফেলা যেত। সেই কারণে নাকি পিরামিড বা স্টোনহেঞ্জের মতো জিনিস তৈরি করা আজকের চেয়ে সেকালে অনেক বেশি সহজ ছিল। উইলহেলম ক্রোল চিরকালই আদিম মানুষের অলৌকিক ক্ষমতায় বিশ্বাসী। প্রাচীন জাদুবিদ্যা, প্রেততত্ত্ব, উইচক্রাফট ইত্যাদি নিয়ে তার অগাধ পড়াশোনা। সে আমার সঙ্গে তিব্বতে গিয়েছিল এক শৃঙ্গ অভিযানে। এখন সে স্টোনহেঞ্জেরই একটা পাথরে হেলান দিয়ে ঘাসের ওপর বসে একটা বিশেষ রকমের বাঁশি বাজাচ্ছে, যেটা সে তিব্বতের একটা গুম্ফা থেকে সংগ্রহ করেছিল। এই বাঁশি মানুষের পায়ের হাড় দিয়ে তৈরি। এ থেকে যে এমন আশ্চর্য সুন্দর জার্মান লোকসঙ্গীতের সুর বেরোতে পারে তা কে জানত। ক্রোল ছাড়া তিব্বত অভিযানের আমার আরেক সঙ্গীও কাছেই বসে ফ্লাস্ক থেকে ঢেলে কফি খাচ্ছে। সে হল আমার বিশিষ্ট বন্ধু ইংরেজ ভূতত্ত্ববিদ জেরেমি সন্ডার্স। সন্ডার্সের আমন্ত্রণে এবার আমার লন্ডনে আসা। হ্যামস্টেডে ওর বাড়িতে ক্রোল আর আমি অতিথি হয়ে আছি। আরো দিন সাথে থাকার কথা। এবার ইংল্যান্ডের গ্রীষ্মকালটা ভারী উপভোগ্য মনে হচ্ছে। বৃষ্টি নেই, নীল আকাশে সাদা মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো সকাল থেকে সন্ধে অবধি মানুষের মন ও শরীরকে তাজা করে দিচ্ছে। এবার লেখা শেষ করি। ক্রোলের বাঁশি থেমেছে। তার সঙ্গে লন্ডনের এক নিলাম ঘরে যেতে হবে। সেখানে নাকি অ্যালকেমি সম্বন্ধে স্প্যানিশ ভাষায় 13শ শতাব্দীর একটা পাণ্ডুলিপি বিক্রি আছে। ক্রোলের ধারণা সেটা সে সস্তায় হাত করতে পারবে, কারণ অ্যালকেমি সম্বন্ধে আজকালের লোকের তেমন উৎসাহ নেই। আণবিক যুগে কৃত্রিম উপায়ে সোনা তৈরি করা ব্যয় সাপেক্ষ হলেও আর অসম্ভব নয়। 24শে জুন রাত 10:30। নিলামে বিচিত্র অভিজ্ঞতা। বাভারিয়ার অধিবাসী ক্রোল স্বভাবত হাসি খুশি দিলদরিয়া মানুষ। তাকে এভাবে উত্তেজিত হতে বড় একটা দেখিনি। অ্যালকেমি সম্বন্ধে যে প্রাচীন পাণ্ডুলিপিটা সে 50 পাউন্ডের মধ্যে পাবে বলে আশা করেছিল, তার জন্য শেষ পর্যন্ত তাকে দিতে হল 1500 পাউন্ড, অর্থাৎ আমাদের হিসেবে প্রায় 25,000 টাকা। এতটা দাম চড়ার কারণ একটি মাত্র ব্যক্তি, যিনি ক্রোলের সঙ্গে যেন মরিয়া হয়ে পাল্লা দিয়ে 700 বছরের পুরনো জীর্ণ কাগজের বান্ডিলটাকে জলের দর থেকে দেখতে দেখতে আগুনের দরে চড়িয়ে দিলেন। ভদ্রলোকের পোশাক ও কথার উচ্চারণ থেকে তাকে আমেরিকান বলে মনে হচ্ছিল। ক্রোলের কাছে শেষ পর্যন্ত হেরে যাওয়াতে তিনি যে আদৌ খুশি হননি সেটা স্পষ্টই বোঝা যাচ্ছিল। এরপরে যতক্ষণ ছিলাম নিলামে ততক্ষণ তার কপালে ভ্রুকুটি রেখেছে।
ক্রোল অবশ্য বাড়ি ফেরার পর থেকেই পাণ্ডুলিপিটার উপর হুমড়ি খেয়ে পড়ে আছে। কাগজের অবস্থা জীর্ণ হলেও হাতের লেখা অত্যন্ত পরিষ্কার, কাজেই পড়তে কোনো অসুবিধে হবে না। ক্রোল স্প্যানিশ ভাষাটা বেশ ভালোই জানে। স্পেনে ত্রয়োদশ শতাব্দীতে অ্যালকেমি নিয়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছিল সেটা আমি জানি। প্রভাবটা এসেছিল আরব দেশ থেকে, আর সেটা ইউরোপের অনেক জায়গাতেই বেশ স্থায়ীভাবে ছড়িয়ে পড়েছিল। ধাতুর রাজা হল সোনা। সোনা শুধু দেখতেই সুন্দর নয়, সোনা অক্ষয়। পুরাণে সোনাকে বলা হয় সূর্য, আর রূপকে চাঁদ। হাজার হাজার বছর ধরে এক শ্রেণীর লোক তামা, সীসা ইত্যাদি সাধারণ ধাতু থেকে কৃত্রিম উপায়ে সোনা তৈরি করা যায় কি না তাই নিয়ে মাথা ঘামিয়ে এসেছে। এদেরই বলা হতো অ্যালকেমিস্ট, যার বাংলা হল অপরাসায়নিক। এ কাজে বৈজ্ঞানিক উপায়ের সঙ্গে নানান রকম মন্ত্রতন্ত্র মেশানো হতো বলে খাঁটি বৈজ্ঞানিকরা অ্যালকেমিস্টদের কোনোদিন আমল দেয় না। আমাদের দেশেও যে অ্যালকেমিস্ট চর্চা হয়েছে তার প্রমাণ আছে আমার সংগ্রহের একটি সংস্কৃত পুঁথিতে। এর নাম ধনদা প্রকরণ তন্ত্রসার। এতে সোনা তৈরির অনেক উপায় বাতলানো আছে, তার মধ্যে একটা এখানে তুলে দিচ্ছি। তাম্র, সীসা কিংবা পিত্তল জারিত করিয়া ভস্য করিয়া লইলে তৎপর মৃত্তিকাতে চারিহস্ত গভীর একটি গর্ত করিয়া কপিথু বৃক্ষের অঙ্গার দ্বারা ওই গর্তের অর্ধ পূর্ণ করিয়া তদুপরে তাম্র ভস্য দিয়া বন ভুইটা দ্বারা গর্ত সমুদায় পূর্ণ করিয়া তাহাতে অগ্নি প্রদান করিবে। সপ্তাহ পর্যন্ত জাল দিয়া পরে উহা উঠাইয়া সেই পাত্রে করিয়া বীরজাঙ্গারের অগ্নিতে জাল দিবে। এই রূপ করিলে তামা গড়িয়া যাইবে। তৎপর তাহাতে তামার অর্ধ পারদ দিয়া তাহাতে বিরজা কাষ্ঠের রস, বাসকের রস ও শীষের রস দিবে। এই রূপ করিলে স্বর্ণ হইয়া থাকে। এখানে শেষ হলে তাও না হয় হতো, কিন্তু তারপরেই বলা হয়েছে এই প্রক্রিয়ার পূর্বে 10 সহস্র ধনদা মন্ত্র জপ ও তৎপূজা এবং হোম করিতে হইবে, তাহা হইলেই কার্য সফল হইবে। সাধে কি আর আমি ব্যাপারটা কোনোদিন চেষ্টা করে দেখিনি? অবশ্যই আমি না করলে কি হবে, ইতিহাসে অ্যালকেমিস্টদের উল্লেখ সর্বকালেই পাওয়া যায়। ইউরোপের অনেক রাজারা মাইনে করে অ্যালকেমিস্টদের রাখতেন এবং তাদের জন্য ল্যাবরেটরি তৈরি করে দিতেন এই আশায় যে রাজকোষে সোনা কম পড়লে এরা সে অভাব মিটিয়ে দিতে পারবে। অবশ্যই কেউ কোনোদিন পেরেছে কি না সে খবর জানি না। মোট কথা, ক্রোল যে ব্যাপারটা বিশ্বাস করে সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে, নইলে আর একটা পাণ্ডুলিপির পেছনে এত খরচ করে। সন্ডার্স বলছে ক্রোলের বিশ্বাস ল্যাবরেটরিতে বসে সোনা তৈরি করে অনায়াসে খরচ পুষিয়ে নেবে। ওই উদ্ভট খেয়াল নিয়ে বেশি হাসাহাসি না করলে হয়তো আমরাও সে সোনার ভাগ পেতে পারি। 25শে জুন আমি লন্ডনে এসে আমার গিরিডির অভ্যেস মতো ভোর 5টায় উঠে প্রাতঃভ্রমণে বেরোই। এখানে গ্রীষ্মকালে 5টায় দিব্যি ফুটফুটে আলো, কিন্তু সকালে সাহেবদের ওঠার অভ্যেস নেই বলে রাস্তাঘাট ও আমার বেড়াবার প্রিয় জায়গা হ্যাম্পস্টেড হিথ থাকে জনমানব শূন্য। সমুদ্রের মতো ঢেউ খেলানো এই সবুজ মাঠে একা ঘন্টাখানেক বেরিয়ে ভোরের আলো বাতাসে শরীরটাকে তাজা করে আমি যখন বাড়ি ফিরি ততক্ষণে সন্ডার্স উঠে কফি তৈরি করে ফেলে। ক্রোলের উঠতে হয় 9টা, কারণ তার রাত জেগে পড়া অভ্যেস। আজ দেখে অবাক হলাম যে ক্রোল এরই মধ্যে সন্ডার্সের আগে নিজেই কফি বানিয়ে নিয়ে বৈঠকখানায় ব্যস্তভাবে পায়াচারি করছে। আমাকে দৌড়গোড়ায় দেখে সে টক করে হাঁটা থামিয়ে আমার দিকে একদৃষ্টে চেয়ে থেকে এক অবাক প্রশ্ন করে বলল, তোমার রাশি তো বৃশ্চিক, তাই নয় কি? হ্যাঁ। তোমার চুলের রং পাকার আগে কালো ছিল কি? হ্যাঁ। তোমার রসুন খাওয়া অভ্যেস আছে? তা মাঝে মাঝে খাই বই কি। ব্যাস, তাহলে তোমাকে ছাড়া চলবে না, কারণ সন্ডার্স সিংহ রাশি আর আমি বৃষ। সন্ডার্সের চুলের রং কটা, আমার সোনালি, আর আমরা দুজনের কেউই রসুন খাই না। কি হেয়ালি করছো বলো তো তুমি? হেয়ালি নয় শঙ্কু, ম্যানুয়েল সাভেদ্রা তার পাণ্ডুলিপিতে লিখেছে কৃত্রিম উপায়ে সোনা তৈরি করতে গেলে ল্যাবরেটরিতে এই 3টি গুণসম্পন্ন ব্যক্তির অন্তত একজন থাকা চাই। কাজেই তোমাকে চাই। কোথায় চাই? কাজটা কি হ্যামস্টেডেই হচ্ছে নাকি? সন্ডার্সের এই বৈঠকখানায় হবে অ্যালকেমিস্টের গবেষণা? ক্রোলকে সিরিয়াসলি নেওয়া উচিত কিনা সেটা আমি বুঝতে পারছিলাম না।
ক্রোল গম্ভীরভাবে দেওয়ালে টাঙানো একটা পৃথিবীর মানচিত্রের দিকে আঙুল দেখিয়ে বলল, 4 degrees west by 37.2 degrees north. আমি ম্যাপের দিকে না দেখেই বললাম, এ তো স্পেন বলে মনে হচ্ছে, গ্রানাডা অঞ্চল না? ঠিকই বলেছ, তবে আসল জায়গাটার নাম ম্যাপ না দেখলে জানতে পারবো না। আমি ম্যাপের দিকে এগিয়ে গেলাম। হিসেব করে যেখানে আঙুল গেল সেখানে একটি মাত্র নাম পেলাম, মন্টেফ্রিও। ক্রোল বলল, এই মন্টেফ্রিওই ছিল নাকি পাণ্ডুলিপির লেখক ম্যানুয়েল সাভেদ্রার বাসস্থান। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? 700 বছরের পুরনো বাড়ি এখনো সেখানে রয়েছে, এ কথা কে বললো তোমার? আর তাছাড়া পাণ্ডুলিপিতে যদি সোনা তৈরির উপায় লেখাই থাকে তাহলে সে তো কোনো ল্যাবরেটরিতেই পরীক্ষা করে দেখা যেতে পারে, তার জন্য স্পেনে যাবার দরকার হচ্ছে কেন? ক্রোল যেন আমার কথায় বেশ বিরক্ত হলো। হাতের কফি কাপটা সশব্দে টেবিলে নামিয়ে রেখে বলল, তুমি যে ধরনের বৈজ্ঞানিক পরীক্ষার কথা বলছো এটা সেরকম নয় শঙ্কু। তাই যদি হতো তাহলে তুমি রসুন খাও কিনা আর তোমার চুলের রং কালো ছিল কিনা এসব জিজ্ঞেস করার কোনো দরকার হতো না। এখানে বিজ্ঞানের সঙ্গে দিনক্ষণ, লগ্ন, গবেষণাগারের ভৌগোলিক অবস্থান, পরীক্ষকের মন মেজাজ, স্বাস্থ্য, চেহারা সবকিছুরই সমন্বয় ঘটছে। এই জিনিস খেলনা নয়, একে ঠাট্টা করো না। আর 700 বছরের পুরনো বাড়ি থাকবে না কেন? ইউরোপে মধ্যযুগের কেল্লা দেখনি? তারা তো এখনো দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে আছে। সাভেদ্রা ছিল ধনী বংশের ছেলে। তার বাড়ির যা বর্ণনা পাচ্ছি তাতে সেটাকে একটা ছোটখাটো কেল্লা বলেই মনে হয়। হলোই না হয় একটু জীর্ণ অবস্থা। তার মধ্যে একটা ঘর কি পাওয়া যাবে না যেটাকে আমরা ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করতে পারি? অবশ্যই সে বাড়িতে যদি এখনো লোক থেকে থাকে তাহলে তাদের সঙ্গে হয়তো একটা বোঝাপড়া করতে হতে পারে, কিন্তু পয়সা দিলে কাজ হবে না, এটা আমি বিশ্বাস করি না। অ্যালকেমি তো। এই সাত সকালে কি নিয়ে এত বচসা হচ্ছে তোমাদের মধ্যে? সন্ডাসকে ঘরে ঢুকতে আমরা কেউই দেখিনি। ক্রোল সহজে ছাড়বার পাত্র নয়, সে সন্ডাসকে পুরো ব্যাপারটা বলল। সব শেষে বলল, একটা কাল্পনিক জানোয়ারের সন্ধানে আমরা তিব্বত যেতে পারি, আর যেখানে সোনা তৈরি করার সম্ভাবনা রয়েছে সেখানে মাত্র 2 ঘন্টার প্লেন জার্নি করে ঘরের কোনায় স্পেন যেতে এত আপত্তি? সন্ডাস দেখলাম তর্কের মধ্যে গেল না। কারণ বোধহয় এই যে ক্রোলের হাবভাবে একটা সাংঘাতিক গো আর একটা চরম উত্তেজনার ভাব ফুটে বেরোচ্ছিল। সন্ডাস বলল, স্পেনে যেতে আমার আপত্তি নেই, হয়তো শঙ্কুরও নেই, কিন্তু তোমার এই গবেষণায় এক শঙ্কু ছাড়া আর কি কি উপাদান লাগবে সেটা জানতে পারি কি? উপাদানের চেয়েও যেটা বেশি জরুরি সেটা হলো সময়টা। সাভেদ্রা মিড সামারের 7 দিন আগে বা পরে যে কোনো দিন ঠিক দুপুর 12টার সময় কাজ আরম্ভ করতে বলেছে, কারণ সারা বছরের মধ্যে ওই কটা দিন সূর্যের তেজ থাকে সবচেয়ে বেশি। মাল মশলা অত্যন্ত সহজলভ্য। পাড়া আর সীসার কথা তো সব দেশের অ্যালকেমিতেই পাওয়া যায়, এখানে সে দুটো আছে। এছাড়া লাগবে জল, গন্ধক, নুন, কিছু বিশেষ গাছের ডাল, পাতা আর শিকড়। যন্ত্রপাতির মধ্যে মাটি আর কাঁচের জিনিস ছাড়া আর কিছু চলবে না, এটাও অন্য অ্যালকেমির বইয়েতেও লেখে। আর এছাড়া চাই একটা হাপড়, চুল্লি আর মেঝেতে একটা চৌবাচ্চা। কেন চৌবাচ্চা কেন? বৃষ্টির জল ধরে জমিয়ে রাখতে হবে তাতে। এটা অন্য কোনো অ্যালকেমির বইয়েতে পাইনি। পরশ পাথরের কথা বলেছে কি? আমি প্রশ্ন করলাম। পরশ পাথরের সংস্কার সব দেশেই আছে। আমি যেসব অ্যালকেমির বিবরণ পড়েছি তাতে পরশ পাথর তৈরিই হলো গবেষণার প্রথম কাজ। তারপর সেই পাথর ছুঁয়ে অন্য ধাতুকে সোনায় পরিণত করা হয়। ক্রোল বলল, না, সাভেদ্রা পরশ পাথরের কোনো উল্লেখ করেনি। উপাদানগুলো রাসায়নিক প্রক্রিয়ার ফলে একটা চিটচিটে পদার্থে পরিণত হবে, সেটাকে বৃষ্টির জলের সঙ্গে মিশিয়ে পিউরিফাই করার একটা পর্ব আছে। তার ফলে যে তরল পদার্থের সৃষ্টি হয় সেটাই ক্যাটালিস্টের কাজ করে, অর্থাৎ এই তরল পদার্থের সংস্পর্শে এসেই সাধারণ ধাতু সোনা হয়ে যায়। সাভেদ্রার ক্ষেত্রে পরীক্ষাটা সফল হয়েছিল কি? পাণ্ডুলিপিটা আসলে একটা ডায়েরি। অন্যের উপকারের জন্য টেক্সট বই হিসেবে লেখা নয় এটা। পরীক্ষা যত সফলতার দিকে গেছে সাভেদ্রার ভাষা ততই কাব্যময় হয়ে উঠেছে। আজ অমুক সময় আমি সোনা তৈরি করলাম, এ ধরনের কথা কোথাও লেখা নেই ঠিকই, কিন্তু সাভেদ্রা শেষের দিকে বলেছে, আজ নিজেকে শুধু বিজ্ঞানী বা জাদুকর বলে মনে হচ্ছে না, আজ মনে হচ্ছে আমি শিল্পীর সেরা শিল্পী, যার মধ্যে এক ঐশ্বরিক প্রতিভার বিকাশ ঘটেছে, যার হাতের মুঠোয় এসে গেছে সৃষ্ট বস্তুকে অবিনশ্বর রূপ দেবার অমোঘ ক্ষমতা। এর থেকে কি বুঝতে চাও তোমরাই বুঝে নাও। আমি আর সন্ডাস পরস্পরের দিকে চাইলাম। কিছুক্ষণ তিনজনেই চুপ। বুঝতে পারছি আমার মতো সন্ডাসের মনেও হয়তো ক্রোলের উৎসাহে কিছুটা ছোঁয়া চলে গেছে। সন্ডাস যেন উৎসাহটাকে জোর করে চাপা দিয়ে পরের প্রশ্নটা করল, অনুষ্ঠান বা মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না এতে? প্রেতাত্মা নামানোর ব্যাপার একটা আছে,
যেদিন কাজ শুরু করা হবে তার আগের দিন রাত্রে। কার প্রেতাত্মা? জগৎ বিখ্যাত আরব দেশীয় অ্যালকেমিস্ট জবির ইবন হায়ানের। 10ম শতাব্দীর এই মহান ব্যক্তিটির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। আর কিছুই না, তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেওয়া আর কি। তবে সে কাজটা আমি থাকতে কোনো অসুবিধা হবে না। ক্রোল যে মিউনিকে একটা প্ল্যান্টেড সমিতির সভাপতি সেটা আমি জানতাম। আর দরকার লাগবে ওকে। কথাটা বলল ক্রোল, আর তার দৃষ্টি ঘরের দরজার চৌকাঠের দিকে। চেয়ে দেখি সেখানে সন্ডার্সের পারস্য দেশীয় মার্জার মুস্তাফা দণ্ডায়মান। ওকে মানে? চেঁচিয়ে প্রশ্ন করল সন্ডার্স। সন্ডার্স বেড়াল পাগল, কতকটা আমারই মতো। 3 বছর আগে আমার গিরিডির বাড়িতে এসে সে আমার বেড়াল নিউটনের গলায় একটা লাল সিল্কের রিবন বেঁধে দিয়ে দিয়েছিল। ক্রোল বলল, বেড়াল সম্বন্ধে স্পষ্ট নির্দেশ দিয়ে গেছে সাবেদরা। গবেষণাগারে বেড়ালের উপস্থিতি অব্যর্থভাবে কাজে সাহায্য করে, তার অভাবে পেঁচা। কিন্তু আমার মনে হয় বেড়াল যখন হাতের কাছে রয়েইছে তখন পেঁচার চেয়ে। সন্ডার্স বা আমি কেউই সরাসরি ক্রোলকে স্পেনে যাওয়া নিয়ে কথা দিলাম না, যদিও ক্রোল বারবার করে বলে দিল কর্কট ক্রান্তির সুযোগটা না নিলে আর 1 বছর অপেক্ষা করতে হবে। ব্রেকফাস্ট খেয়ে আমরা 3 জনে হ্যামস্টেড হিতে মেলা দেখতে গেলাম। এটা প্রতি বছর একবার করে হয় এই গ্রীষ্মের সময়। দোকান পাট, জুয়ার জায়গা, নাগরদোলা, মেরিগো রাউন্ড আর ছেলে মেয়ে বুড়ো বুড়ির ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যেখানে পৌঁছলাম সেখানে একটা সুসজ্জিত ক্যারাভান জাতীয় গাড়ি দাঁড়িয়ে আছে। তার গায়ে লেখা, কাম অ্যান্ড হ্যাভ ইয়োর ফরচুন টোল্ড বাই ম্যাডাম রেনাটা। মহিলা নিজেই পর্দা দেওয়া জানলা দিয়ে মুখ বাড়িয়ে নিয়েছে। আমাদের দেখে সহাস্যে গুড মর্নিং করলেন। এ জাতীয় বেদে শ্রেণীর মহিলা ফরচুন টেলারদের এদেশে প্রায়ই দেখা যায়, বিশেষ করে মেলায়। ক্রোল তো তৎক্ষণাৎ ঠিক করে বসলো যে আমাদের ভাগ্য গণনা করিয়ে নিতেই হবে। তার পাল্লায় পড়ে আমরা 3 জনেই ক্যারাভানে গিয়ে উঠলাম। বিশাল বপু ম্যাডাম রেনাটা ঘর সাজিয়ে দোকান সাজিয়ে বসে আছেন খদ্দেরের অপেক্ষায়। সরঞ্জাম সামান্য, একটা গোল টেবিলের ওপর কাঁচের ফুলদানিতে একটা মাত্র লাল গোলাপ, আর তার পাশে একটা কাঁচের বল যাকে এরা ক্রিস্টাল বলে থাকে। এই ক্রিস্টালের দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে এরা নাকি খদ্দেরদের ভবিষ্যতের ঘটনা চোখের সামনে ছবির মতো দেখতে পারে। ক্রোল আর ভনিতা না করে বলল, আচ্ছা বলুন তো ম্যাডাম, আমাদের 3 বন্ধুর জীবনে সামনে কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে কিনা? আমরা 3 জনে একসঙ্গে একটা বড় কাজে হাত দিতে যাচ্ছি। রেনাটা কনুই দুটোকে টেবিলের ওপর ভর করে ক্রিস্টালের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেন। আমরা 3 জনে তার সামনে টেবিলটাকে ঘিরে 3টে চেয়ারে বসেছি। বাইরে থেকে নাগরদোলার বাজনার শব্দ শোনা যাচ্ছে, আর তার সঙ্গে বাচ্চাদের কোলাহল। ক্রোলও দেখি মাথাটা এগিয়ে দিয়েছে বলটার দিকে। I see the sun. I see the sun rising. প্রায় পুরুষালী কণ্ঠে ফিসফিস করে বললেন ম্যাডাম রেনাটা। ক্রোলের নিঃশ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেল। সান বলতে সে যে সোনাই ধরে নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। I see the sun rising for you. মহিলা চুপ। এবার আমারও যেন বুকটা দুর্দুর করছে। এসব ব্যাপারে বয়স্ক লোকেদেরও যেন আপনা থেকে ছেলে মানুষ হয়ে যেতে হয়। অ্যান্ড হোয়াট? অসহিষ্ণুভাবে প্রশ্ন করল ক্রোল। তার আর তর সইছে না। কিন্তু ম্যাডাম রেনাটা নির্বিকার। তার হাত দুটো বলটাকে দুপাশ থেকে ঘিরে রেখেছে, বোধহয় বাইরের আলো বাঁচিয়ে ভবিষ্যতের ছবিটাকে আরো স্পষ্ট করার জন্য। আবার সেই খসখসে পুরুষালী কণ্ঠস্বর। And I see death. হুজ দ্যাট? ক্রোলের গলা এই দুটো কথা বলতেই কেঁপে গেল। আবার দ্রুত পড়ছে তার নিঃশ্বাস। The death of a radiant man. অর্থাৎ একজন দীপ্যমান পুরুষের মৃত্যু। এর থেকে বেশি আর কিছু খুলে বললেন না ম্যাডাম রেনাটা। দীপ্যমান পুরুষটিকে কেমন দেখতে জিজ্ঞেস করতে বললেন। His face is a blur. অর্থাৎ তার মুখ ঝাপসা। সন্ডার্স চেয়ার ছেড়ে উঠে পড়ল। ভদ্রমহিলার ঘোর কেটে গেছে। তিনি হাসি মুখে তার হাতখানা বাড়িয়ে দিয়েছেন। সন্ডার্স সেই হাতে যথোপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিল। আমরা 3 জনে ক্যারাভান থেকে বেরিয়ে এলাম। 26শে জুন। মন্টে ফ্রিওতে কি পাওয়া যাবে না যাবে সেই নিয়ে আর চিন্তা না করে আমরা এখান থেকেই আমাদের অ্যালকেমিক ল্যাবরেটরির জন্য যাবতীয় জিনিস কিনে নিয়েছি। পোর্টোবেলো স্ট্রিটে এখানকার চোরা বাজার। সেখানে 2.5 ঘন্টা কাটিয়ে ঠিক পুরনো ছবিতে যেমন দেখা যায় তেমনই সব মাটির পাত্র, কাঁচের ফ্লাস্ক, রিটর্ট ইত্যাদি জোগাড় করেছি।
সন্ডার্সের এক বন্ধু এখানকার নামকরা ফিল্ম প্রডিউসার। তিনি নাকি বছর 3 আগে অ্যালকেমি সংক্রান্ত একটা ভুতুড়ে ছবি করেছিলেন। সেই ছবিতে গবেষণাগারের দৃশ্যে ব্যবহারের জন্য নানান রকম হাতা, খুন্তি, ঘটি, বাটি, কড়া ইত্যাদি তৈরি করানো হয়েছিল। সন্ডার্স তার কিছু জিনিস ভাড়া নেবার ব্যবস্থা করেছে। সন্ডার্সের বেড়াল মুস্তফাও অবশ্য আমাদের সঙ্গে যাচ্ছে। আমার ধারণা ক্রোল না বললেও সন্ডার্স তাকে সঙ্গে নিত, কারণ মুস্তফাকে বেশি দিন ছেড়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। সোনা তৈরি নিয়ে আমার বিশেষ আগ্রহ নেই, বা তৈরি হলেও সে সোনায় আমার কোনো লোভ নেই। আমার আগ্রহের প্রধান কারণ আমি স্পেনের এই অংশটা দেখিনি। সন্ডার্সের হাতে বিশেষ কোনো কাজ নেই, তাই ও এই আউটিং এর ব্যাপারে মোটামুটি উৎসাহই বোধ করছে। আর ক্রোলের কথা কি আর বলবো, উত্তেজনা ঠেলায় সে এক মুহূর্ত চুপ করে বসে থাকতে পারছে না। মাঝে মাঝে আবার দেখছি পিয়ানোর উপর নোট বই রেখে তাতে কি যেন সব হিজিবিজি জ্যামিতিক নকশা কাটছে। দেখে অনেকটা তান্ত্রিক মণ্ডলের মতো মনে হলো। বিকেলের দিকে বাক্স গোছাচ্ছি, এমন সময় নিচ থেকে কলিং বেলের শব্দ পেলাম। তার কিছুক্ষণ পরেই নিচের দরজা খোলার শব্দের সঙ্গে সঙ্গে একটা চেনা কণ্ঠস্বর পেলাম। ইনি সেই ক্রোলের প্রতিদ্বন্দ্বী আমেরিকান ভদ্রলোক। কৌতূহল হওয়াতে আমিও নিচে গেলাম। সন্ডার্স ততক্ষণে ভদ্রলোককে বৈঠকখানায় বসিয়েছে। ক্রোলও নিশ্চয়ই আগন্তুকের গলার আওয়াজ পেয়েছিল, কারণ মিনিট খানেকের মধ্যেই সেও নেমে এলো। আগন্তুক প্রথমেই পকেট থেকে 3টে ভিজিটিং কার্ড বের করে আমাদের 3 জনের হাতে তুলে দিল। তাতে নাম লেখা আছে রুফাস এইচ ব্ল্যাকমোর। রিউফাস ব্ল্যাকমোর? তুমি কি ব্ল্যাক আর্ট অ্যান্ড হোয়াইট ম্যাজিক নামে বইটা লিখেছ? আগে হ্যাঁ, আমি সে ব্যক্তি। আমি মুখটা ভালো করে দেখলাম। লম্বাটে গরম, চামড়া অস্বাভাবিক রকম ফ্যাকাশে, মাথার কালো লম্বা চুল কানের পাশ দিয়ে কাঁধ অবধি ঝুলে আছে। চোখের চাহনিতে এখন যে ঠান্ডা অলস ভাবটা রয়েছে সেটা স্থায়ী নয় নিশ্চয়ই, কারণ এই চোখকে জ্বলতে দেখেছি সেদিন কলিংউডে নিলাম ঘরে। ভদ্রলোক এবার তাঁর কোটের ডান পকেট থেকে বার করলেন 3টে রুপোলি বল, সাইজে পিংপং বলের মতো। তারপর চোখের সামনে সেগুলো দিয়ে পর পর অন্তত 25 রকম ম্যাজিক দেখিয়ে ফেললেন। ঝলমলে বলগুলো এই আছে এই নেই, কোথায় যে যাচ্ছে চোখের নিমেষে তা বোঝার কোনো উপায় নেই। এমনই হাত সাফাই মিস্টার ব্ল্যাকমোরের। সবশেষে অবশ্য বল 3টে যখন একটা একটা করে আমাদের 3 জনের পকেট থেকে বার করলেন, তখন আপনা থেকেই হাত চালিয়ে দিয়ে উঠলাম। তোমার ক্ষমতার তারিফ না করে উপায় নেই। কি আর দেখলে আমার ক্ষমতা? এ তো অত্যন্ত মামুলি ম্যাজিক। আমার আসল ম্যাজিক কোনটা জানো? এই বলে ব্ল্যাকমোর একটা বল তার ডান হাতের তর্জনী আর বুড়ো আঙুলে ধরে আমাদের সামনে তুলে ধরে বলল, এই বল রূপোর তৈরি, আর এই রূপো আমার তৈরি। এর চেয়ে খাঁটি রূপো পৃথিবীর কোনো খনিতে পাবে না তোমরা। আমরা 3 জনেই চুপ। ব্ল্যাকমোরের শান্ত চোখ এবার জলজল করছে। অ্যালকেমির অর্ধেক জাদু এখন আমার হাতের মুঠোয়, কিন্তু সোনা তৈরির কাজে এখনো সফল হতে পারেনি আজ 3 বছর চেষ্টা করেও। আমার বিশ্বাস সাভেদ্রা ডায়েরিতে তার বিবরণ আছে। সাভেদ্রা যে ডায়েরি লিখেছিল সে খবর আমি আমার গুরুর কাছ থেকে পাই। সেটা কলিংউড নিলামে চড়াবে জেনে আমি সান ফ্রান্সিসকো থেকে এখানে ফ্লাই করে আসি। ভেবেছিলাম সস্তায় পেয়ে যাবো, কিন্তু প্রফেসর ক্রোলের মাথায় যে খুন চাপবে সেটা ভাবতে পারিনি। আমি সেদিন তাকে ওভারবেট করতেই পারতাম, কিন্তু পরে মনে হলো আমার সঙ্গে ভালো করে আলাপ হলে তিনি নিজেই হয়তো ওই একই দামে ডায়েরিটা আমায় বেচে দেবেন। আমার বিশ্বাস প্রফেসর ক্রোল ডায়েরিটা তার সংগ্রহের জন্য কিনেছেন, যেমন আর 5 জন কালেক্টর কিনে থাকেন। কিন্তু আমি নিজে অ্যালকেমিস্ট, আমেরিকার, সম্ভবত সারা বিশ্বেরও একমাত্র খাঁটি অ্যালকেমিস্ট। আমার গুরু এখন জীবিত নেই। এখন একমাত্র আমি ওই ডায়েরিটা সদ্ব্যবহার করতে পারি। আমি টাকাও নিয়ে এসেছি, ডায়েরিটা আমার চাই। রুফাস ব্ল্যাকমোর এবার তার কোটের পকেট থেকে একটা সুদৃশ্য চামড়ার নোট কেস বার করল। তারপর তা থেকে এক তাড়া 10 পাউন্ডের নোট বার করে সামনে টেবিলের উপর রাখল। এবার ক্রোল মুখ খুলল। আপনি ও টাকা ফিরিয়ে নিন মিস্টার ব্ল্যাকমোর। সাভেদ্রা ডায়েরি হাতছাড়া করার কোনো বাসনা নেই আমার। আপনি ভুল করছেন প্রফেসর ক্রোল। বোধ হয় না। আপনি জাদুকর হতে পারেন, কিন্তু আপনি যে অ্যালকেমিস্ট তার কোনো প্রমাণ নেই। ওই বলের রূপো যে আপনারই তৈরি সেটা আমি মানতে বাধ্য নই। রুফাস ব্ল্যাকমোর কয়েক মুহূর্ত চুপ। তারপর আমাদের 3 জনের দিকে নির্মম দৃষ্টি হেনে নোটের তাড়াটা তুলে পকেটে পুরে এক ঝটকায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর ক্রোলের দিকে তাকিয়ে বলল,
শতকরা 99% খাঁটি রূপো গবেষণাগারে রাসায়নিক উপায়ে তৈরি করা সম্ভব হয়েছে, সেটা জানো বোধহয় তোমরা। কিন্তু 100% খাঁটি রূপোর হদিস কোথাও পাবে না, একমাত্র আমার তৈরি এই রূপো ছাড়া। এই বলে ব্ল্যাকমোর 3টে বলের একটা ক্রোলের দিকে ছুঁড়েছে। বলটা ক্রোলের কোলে গিয়ে পড়ল। তোমাদের তিনজনকেই তো বৈজ্ঞানিক বলে জানি, অন্তত আমার কথাটা সত্যি কি না বিচার করে দেখার জন্য এই রূপো তোমাদের যাচাই করে দেখতে অনুরোধ করছি। 2 দিন সময় দিচ্ছি। আমি ওয়ার্ল্ড অফ হোটেলে রয়েছি, আমার ঘরের নাম্বার 429। যদি তোমাদের মত বদলায় এবং তোমরা সাভেদ্রা ডায়েরিটা আমাকে বিক্রি করা স্থির করো তাহলে আমাকে ফোন করে দিও, আর যদি বিক্রি না করো তাহলে এটুকু বলে যাচ্ছি যে তোমাদের দ্বারা তৈরি হবে না। এই নাটকীয় বক্তৃতাটা দিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রুফাস ব্ল্যাকমোর গটগট করে দরজার দিকে এগিয়ে গেল। দরজার মুখে সে যে কাজটা করলো সেটাকে কোনো মতেই সমর্থন করা যায় না। সন্ডার্সের বেড়াল মুস্তফা চৌকাঠের পাশে বসেছিল। তাকে ব্ল্যাকমোর তার পেটেন্ট লেদারের ছুচলো জুতোর ডগা দিয়ে এক লাথি মেরে 3 হাত দূরে ছিটকে ফেলে দিল। সন্ডার্স হোয়াট দ্য হেল বলে উঠে দাঁড়িয়ে লোকটাকে বোধহয় আক্রমণই করতে যাচ্ছিল, কিন্তু ক্রোল তাকে বাধা দিল। ততক্ষণে অবশ্যই ব্ল্যাকমোর রাস্তায় বেরিয়ে গেছে। ক্রোল বলল, লোকটা মোটেই সুবিধের বলে মনে হচ্ছে না, ওর পেছনে না লাগাই ভালো। মুস্তফা রাগে যন্ত্রণায় গড়গড় করছে। সন্ডার্স তাকে কোলে নিয়ে আদর করতে ক্রমে তার রাগ পড়ল। অ্যালকেমিস্টের যদি এই নমুনা হয় তাহলে বোধহয় অপরসায়ন জিনিসটাকে দূরে রাখাই ভালো, কিন্তু তার আর উপায় নেই। আমরা পরশুই গ্রানাডার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। কি আছে কপালে কে জানে। মন্টেফ্রিও 29 জুন। বৃষ্টি পড়ছে। আকাশের যে অবস্থা তাতে সহজে মেঘ কাটবে বলে মনে হয় না। ক্রোলের মতে এর চেয়ে শুভ লক্ষণ আর কিছুই হতে পারে না, কারণ আমাদের গবেষণার একটা প্রধান উপাদান অনায়াসেই সংগ্রহ হয়ে যাচ্ছে। সাভেদ্রা কাসেলের দোতলায় একটা খোলা ছাদে একটা প্লাস্টিকের গামলা রেখে দেওয়া হয়েছে। মনে হয় বিকেলের মধ্যেই সেটা ভরে যাবে। আমরা অবশ্যই কাসেলে উঠিনি, উঠেছি হোটেলে। আরো দিন 2 হোটেলেই থাকতে হবে। সাভেদ্রা কাসেলে কেউ থাকে না, এবং কতকাল যে থাকে না তার কোনো হিসেব নেই। তবে সাভেদ্রা পরিবারের নাম এখানে সকলেই জানে। আমরা মন্টেফ্রিওতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাস্তায় প্রথম যে লোকটিকে জিজ্ঞেস করলাম সেই কেল্লার হদিশ আমাদের দিয়ে দিল। গ্রানাডাতে রাত্রে বিশ্রাম নেবার সুযোগ হওয়াতে আমরা দিব্যি তাজা বোধ করছিলাম। তাই আর সময় নষ্ট না করে সেই লোকের নির্দেশ অনুযায়ী মন্টেফ্রিও পোস্ট অফিসের পাশ দিয়ে বাঁদিকে মোড় নিয়ে পাহাড়ি পথ ধরে চলতে শুরু করলাম। দ্বিতীয় ল্যান্ডমার্কে পৌঁছতে লাগলো 10 মিনিট। এটা একটা প্রাচীন সরাইখানার ধ্বংসাবশেষ। স্পেনের এই অংশটা 8ম শতাব্দী থেকে 700 বছর আরব দেশীয় মুসলমানদের বা মুরদের অধীন ছিল। তার চিহ্ন এখনো সর্বত্র ছড়িয়ে আছে। যেমন এই সরাইখানা আর গ্রানাডার আলহামরা প্রাসাদ তো জগৎ বিখ্যাত। বিধ্বস্ত সরাইখানার পাশে গাছতলায় একটা ছেলে গলায় দড়ি বেঁধে একটা পোষা বিঙ্গি কাঁধে নিয়ে দাঁড়িয়েছে। সে আমাদের ট্যাক্সি থামতে দেখে কৌতূহল ভরে এগিয়ে এলো। তাকে সাভেদ্রা কাসেলের কথা জিজ্ঞেস করতে সেই খবর দিল যে সেখানে কেউ থাকে না। আমরা বললাম যে সেখানে কারোর সঙ্গে দেখা করা আমাদের উদ্দেশ্য নয়, আমরা শুধু একবার কাসেলটা দেখতে চাই। তাতে সে বলল যে তাকে গাড়িতে তুলে নিলে সে খুবই সহজে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, সে এখানকার গাইড হিসেবেও কাজ করতে পারবে। এতে আমাদের আপত্তি নেই, কাজেই তাকে তুলে নিলাম। ছেলেটা খুব গোপনে, না জিজ্ঞেস করতেই নিজের সম্বন্ধে এক ঝুড়ি খবর দিয়ে বসল। তার নাম পাবলো, তার আরো 5টা ভাই ও 7টি বোন আছে। সে নিজে সবচেয়ে ছোট। সে এখনো কোনো কাজ করে না। তার বাপের একটা মদের দোকান আছে, 3 ভাই সেখানে কাজে লেগে গেছে। আর 2 ভাইয়ের একজনের ফলের দোকান আছে, আর একজন রেস্টুরেন্টে বাজনা বাজায়। বোনেদের সকলেরই বিয়ে হয়ে গেছে। পাবলো মন্টেফ্রিওর ইতিহাস জানে। কোন বাড়ির কত বয়স, কোথায় কে থাকে, কোন রাজা কোন যুদ্ধে মারা গিয়েছিল সে সবই জানে। মাঝে মাঝে ট্যুরিস্টদের গাইড হিসেবে কাজ করে সে 2 পয়সা কামিয়েও নেয়, যদিও পড়াশোনা বিশেষ করেনি বলে ভালো কাজ পায় না। তার আসল শখ হল জন্তু ধরা এবং পোষা। এই বেঞ্চিটাকে ধরেছে মাত্র 3 দিন আগে, কিন্তু এর মধ্যেই দিব্যি পোষ মেনে গেছে। সামনের সিটে বসে সে আত্মজীবনী শোনাচ্ছিল। আমরা 3 জন পেছনে বসে পরস্পরের সঙ্গে ফিসফিস করে কথা বলে ঠিক করে নিলাম যে পাবলোকে প্রস্তাব করব আমরা যে কদিন এখানে আছি সে কদিন সে আমাদের ভাই ফরমাস খাটবে আর আমরা তাকে পয়সা দেব। অবশ্যই আমাদের কাজটা আদৌ করা সম্ভব হবে কিনা সেটা সাভেদ্রা কাসেল না দেখা পর্যন্ত বোঝা যাচ্ছে না।
জঙ্গলের মধ্যে আঁকা বাঁকা পথ ধরে আরো মিনিট 15 গিয়ে একটা জায়গায় এসে পাবলো গাড়ি থামাতে বলল। বাকি পথটা আমাদের হেঁটে যেতে হবে। কত দূর? জিজ্ঞেস করলো ক্রোল। বেশি নয়, কাছেই, 2 মিনিটের পথ। আশ্বাস দিয়ে বলল পাবলো। ঘড়ি ধরে 2 মিনিট না হলেও আগাছা ভেদ করে মিনিট 5 মধ্যে আমরা যে বাড়িটার ফটকের সামনে পৌঁছলাম, সেটা কাসল বলতে যে বিরাট অট্টালিকার চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে এরকম বড় অবশ্যই নয়, কিন্তু শখানেক লোক একসঙ্গে থাকার পক্ষে যে যথেষ্ট বড় তাতে কোনো সন্দেহ নেই। এই দুর্গের চারদিকে পরীক্ষা নেই, বা কোনো কালে ছিলও না। রাস্তা থেকে সোজা গেটের ভেতর দিয়ে ঢুকে বাঁকা পথ দিয়ে কিছু দূর গেলেই বাড়ির সদর দরজায় পৌঁছানো যায়। পাবলো বুঝেছে যে আমরা বাড়ির ভেতরে ঢুকতে চাই, তাই সে সতর্ক করে দিল। ও বাড়ি কিন্তু এখন 1000 খানেক বাদুড়ের বাসা, তাছাড়া ইঁদুর, সাপ এসবও আছে। সন্ডেস বলল, তুমি ও বাড়ির ভিতর সম্বন্ধে এত জানলে কি করে? একবার একটা স্যালামান্ডারকে তাড়া করে কাসলের মধ্যে ঢুকেছিলাম, খুব নাজেহাল করেছিল জানোয়ারটা, একেবারে ছাদ পর্যন্ত দৌড় করিয়েছিল। স্যালামান্ডার হলো গিরগিটি শ্রেণীর জানোয়ার, স্পেনের এই অঞ্চলে পাওয়া যায় এটা জানতাম। বাড়ির ভেতর আর কি দেখলে? পাবলো বলল, আসবাবপত্র বলতে কয়েকটা ভাঙা কাঠের চেয়ার আর টেবিল ছাড়া কিছু নেই। দেওয়ালের গায়ে কিছু মরচে ধরা অস্ত্র শস্ত্র নাকি এখনো টাঙানো আছে। কয়েকটা ঘরে নাকি ছাদের পরিবর্গা আলগা হয়ে গিয়ে নিচে ঝুলে পড়েছে, আর একটা ঘরে তালা দেওয়া আছে বলে ভেতরে ঢোকা যায় না। তবে আশ্চর্য এই যে কাসলে একটা রান্নাঘর রয়েছে, তাতে নাকি কিছু পুরনো বাসনপত্র এখনো পড়ে আছে। পাবলো সেখান থেকে একটা মাটির পাত্র নিয়ে গিয়ে তার মাকে উপহার দিয়েছিল। এই কথাটা শুনে আমাদের তিনজনের কৌতূহল সপ্তমে চড়ে গেল। সেই রান্নাঘরটা আমাদের দেখাতে পারবে? চাপা স্বরে প্রশ্ন করল ক্রোল। কেন পারবো না, আপনারা চলুন না আমার সঙ্গে, চলুন। আমরা গেলাম এবং গিয়ে দেখলাম আমাদের অনুমান মিথ্যে নয়। সাভেদ্রা কাসলের দক্ষিণ পূর্ব কোণে একটা ঘর, যে আজ থেকে 700 বছর আগে কোন অ্যালকেমিস্টের গবেষণাগার হিসেবে ব্যবহার হয়েছিল, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। চুল্লি, মেঝের মাঝখানে চৌবাচ্চা, মাটির পাত্র, কাঁচের বয়াম, রিটর্ট, কোন জিনিসেরই অভাব নেই। যদিও সবকিছুর উপরেই রয়েছে 7 শতাব্দীর ধুলোর আচ্ছাদন। একটা হাঁপড়ও রয়েছে সেই যুগে, যেটা নেড়েচেড়ে ক্রোল বলল তাতে এখনো অনায়াসে কাজ চলবে। আশ্চর্য লাগছিল, কারণ ঠিক এইরকম জিনিসপত্র সমেত এইরকম ঘরের ছবি বহু প্রাচীন অ্যালকেমির বইতে দেখেছি। কেবল তফাৎ এই যে যারা এখানে কাজ করতে চলেছে তারা 20 শতাব্দীর মানুষ। তবে এও ঠিক যে ক্রোলের সঙ্গে আমাদের মনও ক্রমে পৌঁছে যাচ্ছিল সেই মধ্যযুগে। নারীর মধ্যে যে চাঞ্চল্য অনুভব করছি, ঠিক সেই রকম চাঞ্চল্যই নিশ্চয়ই অনুভব করত মধ্যযুগের অ্যালকেমিস্টরা। পাবলোকে আমরা কাজে বহাল করে নিলাম। দিনে 1000 পেসেটা, অর্থাৎ 10 টাকার মতো নেবে। ল্যাবরেটরিটাকে ও একদিনের মধ্যে ঝাড়পোছ করে রেখে দেবে, যাতে পরশু থেকে আমরা কাজ আরম্ভ করতে পারি। আরো খানদুয়েক ঘর পরিষ্কার করতে হবে, কারণ আমরা তিনজনে রাত্রে কাসলেই থাকবো। একবার সোনা তৈরির কাজ শুরু হয়ে গেলে কাসল ছেড়ে আর কোথাও যাওয়া চলবে না। পাবলোকে দিয়ে খাবার আনিয়ে নেব। শোবার ব্যাপারে সমস্যা নেই, কারণ আমাদের তিনজনেরই স্লিপিং ব্যাগ আছে। খাট পালঙ্কের দরকার হবে না, মেঝেতে শুয়ে পড়লেই হলো। সাভেদ্রা কাসল থেকে হোটেলে ফিরেছি দুপুর 1:30টায়। তার 8 ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা প্লাস্টিকের গামলা সমেত পাবলোকে কাসলে পাঠিয়ে দিয়েছি জল ধরে রাখার ব্যবস্থা করতে। এখন রাত 8:30। বৃষ্টিটা একটু ধরেছে। এই অঞ্চলটা শুকনো বলেই জানতাম, নেহাতি কপাল জোরে আমরা এসেই বৃষ্টি পেয়ে গেছি। ক্রোল আর সন্ডার্স এই মাত্র ফোন করে জানালো যে তারা ডিনারের জন্য তৈরি। একটা কথা লিখতে ভুলে গেছি, রুফাস ব্ল্যাকমোর যে বলটা দিয়ে গেছিল সেটা আসার আগে যাচাই করিয়ে জেনেছি তাতে যে রূপো ব্যবহার করা হয়েছে সেটি 100% বিশুদ্ধ। অর্থাৎ ব্ল্যাকমোরকে আর জাদুকর বলা চলবে না। অ্যালকেমিস্ট হিসেবেও সে যে কৃতকার্য হয়েছে সেটা আর অস্বীকার করা চলে না। ব্ল্যাকমোরকে টেক্কা দিতে হবে কৃত্রিম উপায়ে 100% খাঁটি সোনা তৈরি করে। এ ব্যাপারে আমরা তিনজনেই দৃঢ় সংকল্প। 30 জুন রাত 12:30। সবেমাত্র সাভেদ্রা কাসল থেকে হোটেলে ফিরেছি। গত 2 ঘন্টা আমরা কাটিয়েছি আমাদের অ্যালকেমিক ল্যাবরেটরিতে। সোনা তৈরির কাজ শুরু করার আগে সাভেদ্রার ডায়েরির নির্দেশ অনুযায়ী একটা জরুরি কাজ আমাদের সেরে নিতে হলো। সেটার কথাই এখন লিখে রাখছি। আগেই বলে রাখি, 10ম শতাব্দীর জগৎবিখ্যাত আরব দেশীয় অ্যালকেমিস্টের প্রেতাত্মা আমাদের উদ্দেশ্যে তার আশীর্বাদ জানিয়ে গেছে। কাল ঠিক দুপুর 12টায় আমাদের হাঁপড় চলতে শুরু করবে। কাজের যাবতীয় উপাদান যথেষ্ট পরিমাণে ল্যাবরেটরিতে রাখা হয়ে গেছে। ঘরের দরজায় একটা মজবুত নতুন তালাও লাগিয়ে দেওয়া হয়েছে। কাল থেকে আমরা কাসলে গিয়ে থাকছি, পাবলোও থাকবে। আমরা কি কাজ করতে যাচ্ছি সেটা আমরা মোটামুটি ওকে বুঝিয়ে বলে দিয়েছি। ছেলেটার মধ্যে এমন একটা সরলতা আছে যে তার উপর বিশ্বাস রাখতে আমাদের কোনো দ্বিধা হয়নি।
জবির ইবন হায়ানের প্রেতাত্মা নামানোর ব্যাপারে ক্রোল যে পন্থাটা ব্যবহার করলো সেটার মধ্যে নতুনত্ব বলতে ছিল শুরুতে ল্যাটিন ও তিব্বতী মন্ত্রোচ্চারণ। প্রথমটা করলো সন্ডার্স ও দ্বিতীয়টা ক্রোল। তারপর ক্রোল তার মানুষের হাড়ের তৈরি বাঁশিতে মিনিট 5 ধরে একটা মধ্যযুগীয় ইউরোপীয় ধর্মসঙ্গীতে সুর ভাঙল। এখানে বলে রাখি যে এই প্ল্যানচেটের সময় আমাদের ঘরে আমরা 3 জন বাদে আরো একটি প্রাণী ছিল। সে হলো সন্ডার্সের বেড়াল মুস্তাফা। মুস্তাফা এই কাসলে এসে এরই মধ্যে 3টি ইঁদুর সংহার করেছে। আরো ইঁদুরের আশা আছে বলেই বোধহয় তার মেজাজ এতটা খোশ। স্তোত্র ও বাঁশির পর আমরা প্রচলিত কায়দায় একটা টেবিলকে ঘিরে বসে জবির ইবন হায়ানের চিন্তায় মগ্ন হলাম। ক্রোল আর আমি দুজনেই আরবি ভাষা জানি, কাজেই প্রেতাত্মার সঙ্গে কথা বলতে কোনো অসুবিধা হবে না। ক্রোলি মিডিয়াম, সুতরাং তার মধ্যে দিয়ে আত্মার আবির্ভাব হবে। সে চোখ বুজে রয়েছে, আমি আর সন্ডার্স তার দিকে প্রায় নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছি। ঘরে আলো বলতে কেবল 2টি মোমবাতি, তার শিখা অল্প অল্প দুলছে। সেই সঙ্গে আমাদের 3 জনের ছায়াও ঘরের দেয়ালে সদা কম্পমান। মিনিট 15 ক্রোলের দিকে চেয়ে থাকার পর খেয়াল হলো দেয়ালে হঠাৎ কিসের একটা ছায়া খেলে গেল। ছায়ার গতি অনুসরণ করে উপরে চেয়ে দেখি একটা বাদুড় ঢুকে কড়িকাঠে আশ্রয় গেছে। এসব বাড়িতে কড়িকাঠ থেকে বাদুড় ঝোলাটা অস্বাভাবিক দৃশ্য নয়, কিন্তু এই বাদুড়ের বিশেষত্ব হলো সেটা ঘড়ির পেন্ডুলামের মতো দুলছে, নিঃশব্দে দুলছে, আর তার চোখ দুটো শটান তাক করা রয়েছে আমাদের 3 জনের দিকে। সন্ডার্সে করলে মুস্তাফাও দেখলাম এক দৃষ্টি চেয়ে রয়েছে ঝুলন্ত বাদুড়ের দিকে। এদিকে ক্রোলের চেহারায় একটা পরিবর্তন হতে শুরু করেছে। চেহারায় বলবো না, বরং তার বসার ভঙ্গিতে। তার কোমর থেকে মাথা অব্দি শরীরটা কেমন যেন আপনা থেকে ভাঁজ হয়ে সামনের দিকে নুয়ে পড়েছে, আর সেই সঙ্গে তলার অংশটা যেন চেয়ার ছেড়ে শূন্যে উঠছে। মিনিট 2 পর ক্রোলের দেহটা আপনা থেকে যে ভঙ্গিটা নিল সেটাকে নামাজ পড়ার একটা অবস্থা বলা চলে। আমি আর সন্ডার্স দুজনেই স্পষ্ট দেখলাম যে তার পা আর মাটিতে থেকে নেই, আর সে যে চেয়ারের উপর বসেছিল তার কোনো অংশের সঙ্গেই তার দেহের কোনো যোগ নেই। ঘরে প্রত্যেকে জানি আতরের গন্ধ এসে ঢুকেছে। এটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে একটা মৃদু ঝুপ শব্দ হলো। দেখলাম টেবিলের উপর ক্রোলের নুয়ে পড়া মাথাটার সামনে এসে পড়েছে একটা মুক্ত জপমালা, যাকে মুসলমানরা বলে তসবিহ। তারপর আরো বিস্ময়, মুহূর্তের মধ্যে দেখতে দেখতে মালার মুক্তগুলো আপনা থেকেই আলগা হয়ে টেবিলের উপর ছড়িয়ে পড়ল। পর মুহূর্তেই আবার আপনা থেকেই সাজিয়ে গিয়ে 1 লাইন আরবি লেখা হয়ে গেল। এই লেখার মানে হল, তোমরা সফল হও। 10 সেকেন্ড লেখাটা টেবিলের উপর থেকে এবার এলোমেলো হয়ে গিয়ে আবার একটা নতুন লেখায় পরিণত হল। এই লেখার মানে সোনার মূল্য। ভাবছি এই কথাটা দিয়ে প্রেতাত্মা কি বোঝাতে চাইছে। এমন সময় তৃতীয়বার মুক্তগুলো ম্যাজিকের মতো আরেকটা বাক্য সৃষ্টি করল, জীবনের মূল্য। আর তারপরে মুক্ত উধাও। ক্রোলের দেহ এবার সশব্দে শূন্য থেকে চেয়ারের উপর পড়ল। আমি সন্ডার্সকে লেখাগুলোর মানে বুঝিয়ে দিলাম। সে বলল, সফল হওয়া তো বুঝলাম, কিন্তু সোনার মূল্য, জীবনের মূল্য, এ আবার কি রকম কথা? দ্য প্রাইস অফ গোল্ড ইজ দ্য প্রাইস অফ লাইফ। এর মানে কি শঙ্কু? ক্রোল এই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারল না। সে বলল সে গভীর তন্দ্রার মধ্যে ছিল এবং সে অবস্থায় সে কি করেছে তা সে নিজেই জানে না। আমার মতে অবশ্যই দ্বিতীয় ও তৃতীয় বাক্যটায় বিশেষ আমল দেবার দরকার নেই। সফল হও এইটুকুই যথেষ্ট। আমরা প্রেতাত্মা নামানো সেরে যখন ঘর থেকে বেরোচ্ছি তখন কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুড়টা ঝুলছে। ইনি কি আমাদের গবেষণাগারের চিরস্থায়ী বাসিন্দা হয়ে গেলেন নাকি? 1 জুলাই। আজ সকালে আমরা হোটেল থেকে সাভেদ্রা কাসলে চলে এসেছি। আসার আগে একটা ঘটনা ঘটে গেছে যেটা আমাদের 3 জনকেই বেশ ভাবিয়ে তুলেছে। এটার জন্য দায়ী প্রধানত হোটেলের কর্তৃপক্ষ, তাই ম্যানেজার মশাইকে আমাদের কথা শুনিয়ে আসতে হয়েছে। ব্যাপারটা খুলে বলি, যে কোনো সাধারণ হোটেলেও একটা ঘরের চাবি অন্য ঘরে লাগা উচিত না, কিন্তু এখানে এসে প্রথম দিনেই দেখি যে সন্ডার্সের ঘরের চাবি দিয়ে ক্রোলের ঘরের দরজা দিব্যি খুলে যায়। তা সত্ত্বেও হোটেলের পরিবেশটা সুন্দর আর নিরিবিলি বলে আমরা সেখানেই থেকে যাই। আজ সকালে ক্রোল আমার ঘরে এসে প্রচন্ড তম্বি বলে মাঝরাতে নাকি তার ঘরে চোর ঢুকে তার সমস্ত জিনিস তছনছ করেছে। এরে কিছু নিয়েছে কি? না, তা নেয়নি, কিন্তু অনায়াসে নিতে পারত। বিশেষত সাবিত্রার ডায়েরিটা যদি আমার সঙ্গে থাকতো তাহলে কি হতো ভেবে দেখো।
এটা বলা হয়নি যে লন্ডনে থাকতেই ক্রোল ডায়েরি থেকে সোনা বানানোর পদ্ধতিটা সাংকেতিক ভাষায় কপি করে নিয়ে মূল ডায়েরি তার ব্যাংকের জিম্মায় রেখে এসেছে। এই কপি আবার আমাদের তিনজনের মধ্যে ভাগাভাগি করে রাখা হয়েছে। প্রত্যেকের ভাগে পড়েছে 3টে করে ফুলস্ক্যাপ কাগজ। এরকম না করলে যে সত্যিই বিপদ হতে পারত সেটা বেশ বুঝতে পারছি। সন্ডার্স তো সোজা ম্যানেজারের ঘরে গিয়ে তাকে এই মারে তো সেই মারে। ভদ্রলোক কাঁদো কাঁদো হয়ে বললেন যে গত 26 বছরে, অর্থাৎ যেদিন থেকে হোটেল খুলেছে সেদিন থেকে একটি বারও নাকি হোটেলে চোর ঢোকেনি। হোটেলের যে নাইট ওয়াচম্যান, সেই পেড্রো লোকটির বয়স 60-এর উপর। তাকে জেরা করাতে সে বলল যে একজন ট্যুরিস্ট নাকি রাত 1টার পরে হোটেলে আসে ঘরের খোঁজ করতে। পেড্রো তাকে বলে ঘর নেই। তখন লোকটি পেড্রোকে একটি সিগারেট অফার করে। ভালো ফরাসি সিগারেট দেখে পেড্রো ধূমপানের লোভ সামলাতে পারে না। এই সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে নাকি তার চোখ ঘুমে জুড়িয়ে আসে। সেই ঘুম ভেঙেছে একেবারে সকাল 6টায়। কিরকম দেখতে লোকটাকে? প্রশ্ন করল ক্রোল। দাড়ি গোফে মুখটা ঢাকা ছিল, চোখে কালো চশমা, বলল পেড্রো। পেড্রোর বিশ্বাস যে চোর সদর দরজা ব্যবহার করেন। হোটেলের দক্ষিণ দিকে দেয়ালের পাইপ বেয়ে দোতলার বারান্দায় ওঠা নাকি তেমন কঠিন ব্যাপার নয়, আর বারান্দায় নেমে প্যাসেজ ধরে এগিয়ে গেলেই সিঁড়ি। এবার আমি ক্রোলকে জিজ্ঞেস করতে বাধ্য হলাম যে তার ঘরে এত কাণ্ড হয়ে গেল অথচ তার ঘুম ভাঙল না কেন। তাকে ক্রোল বলল সে নাকি গতকাল 2টো ঘুমের বড়ি খেয়েছিল, কাজ শুরু হবার আগে অন্তত একটা রাত ভালো করে ঘুমিয়ে নিতে পারবে না। যাই হোক, ক্রোলের যখন টাকা কড়ি বা জিনিসপত্র কিছুই মারা যায়নি এবং আমরা যখন হোটেল ছেড়ে চলেই যাচ্ছি, তখন এই নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। ম্যানেজার বললেন তিনি যথারীতি পুলিশে খবর দেবেন, বিশেষ করে অন্য হোটেলে যদি সম্প্রতি কোনো টুরিস্ট এসে থাকে তাদের মধ্যে অনুসন্ধান করে দেখবেন। এখানে এসে আমরা তিনজনে দিনের আলোয় কাসেলটা ভালো করে ঘুরে দেখেছি। শুধু একবার দেখলে বাড়িটা জটিল প্ল্যান মাথায় ঠিক ঢোকে না। সত্যি বলতে কি, পাবলো সঙ্গে না থাকলে আমরা অনেক সময় রাস্তা গুলিয়ে ফেলতাম। দোতলার পূব দিকের একটা ঘরের দরজায় যে তালা দেওয়া সেটা আগেই শুনেছিলাম, আজ সেটা নিজের চোখে দেখলাম। একটা বিশাল তালা দরজায় ঝুলছে, সেটা নেড়ে চেড়ে বিশেষ সুবিধে করা গেল না। আমাদের কাছে যেসব চাবি আছে সেগুলো দিয়ে তালা খোলার চেষ্টা হাস্যকর। সন্ডার্সকে কাল থেকেই একটু মনমরা মনে হচ্ছে। সেই জিপসি মহিলার ভবিষ্যৎবাণী আর কালকের প্রেতাত্মার কথার মধ্যে সে একটা যোগসূত্র খুঁজে পেয়েছে। বলল, ম্যাডাম রেনাটা বলেছে আই সি ডেথ, আর কালকে প্ল্যানশেটে কথা বেরোলো দ্য প্রাইস অফ গোল্ড ইজ দ্য প্রাইস অফ লাইফ। সোনার লোভে যদি দেখি প্রাণ নিয়ে টানাটানি, তাহলে আমি কিন্তু সরে পড়ব। আর শুধু আমার নিজের প্রাণ নয়, মুস্তাফার প্রাণের মূল্যও আমার মতে সোনার চেয়ে কিছু কম নয়। ক্রোল দেখলাম 16 আনা আশাবাদী। বলল, ওই বেদেনির কথা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। সোনার সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক থাকতে পারে না। জবির হায়ানের প্রেতাত্মা যা বলেছে তাতে অ্যালকেনিক সোনা যে একটি অমূল্য ধাতু, সেইটাই বোঝায়। কাঁটায় কাঁটায় দুপুর 12টার সময় আমরা চুল্লিতে অগ্নিসংযোগ করে আমাদের কাজ শুরু করে দিলাম। কাজের পন্থায় কোনো জটিলতা নেই, সবই জলের মতো সহজ, কেবল সময় ও ধৈর্যের প্রয়োজন। আজকের দিনটা শুধু গেছে নানান রকম গাছগাছরাকে ভস্মে পরিণত করতে, আর উপাদানগুলোকে প্রধানত পাড়া, গন্ধক আর নুন মিক্সি দিয়ে ওজন করে বিশেষ পরিমাণে বিশেষ বিশেষ পাত্রের মধ্যে রাখতে। বৃষ্টির জলটা ঘরের মাঝখানে ডিম্বাকৃতি চৌবাচ্চার মধ্যে রাখা হয়েছে। এখন রাত 10টা। আমরা তিনজনেই পালা করে ঘুমিয়ে নিয়েছি, কারণ গবেষণাগারে সব সময় অন্তত দুজনকে থাকতে হবে। পাবলো রাত জেগে পাহারা দেবে, কাজেই সেও দুপুরে ঘণ্টা 4 ঘুমিয়ে নিয়েছে। 4 জুলাই। গত 3 দিন উল্লেখযোগ্য কিছু ঘটেনি, তাই আর ডায়েরি লিখিনি। আজকের কাজ ঠিক মতো এগিয়ে চলেছে। আজ দুপুরে একটা ঘটনা ঘটেছে যেটা লিখে রাখা দরকার। 12:30টার সময় পাশের ঘর থেকে সন্ডার্সের অ্যালার্ম ঘড়ির ঘন্টার শব্দ শুনে বুঝলাম এবার ওকে আসতে হবে কাজে, আর আমার ঘুমানোর পালা। এদিকে বেশ বুঝতে পারছি আমার ঘুম আসবে না, কারণ আমার স্নায়ু সম্পূর্ণ সজাগ। যাই হোক, রুটিন রক্ষা না করলে পরে গোলমাল হতে পারে বলে সন্ডার্স আসা মাত্র আমি ল্যাবরেটরি থেকে পাশের ঘরে চলে গেলাম। ঠিক করলাম এই 3টে ঘন্টা একটু এদিক ওদিক ঘুরে দেখব। আপনা থেকেই মনটা চলে গেল দোতলার সেই বন্ধ দরজাটার দিকে। সারা দুর্গের 26টা ঘরের মধ্যে কেবলমাত্র একটা ঘরের দরজায় কেন তালা থাকবে, এটা আমার কাছে একটা বিরাট খটকা ও কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছিল। দোতলায় পৌঁছে অন্ধকার প্যাসেজ দিয়ে দরজাটার দিকে এগিয়ে গেলাম। বিশাল দরজা, দৈর্ঘ্যে অন্তত 10 ফুট আর প্রস্থে 4.5 ফুট তো বটেই। দরজার গায়ে নকশা করা তামার পাত বসানো, লোহার তালাটাও নকশা করা, সঙ্গে টর্চ ছিল। দরজার উপর ফেলে আলোটা এদিক ওদিক ঘোরাতে একটা জায়গায় কাঠে একটা ছোট্ট ফাটল চোখে পড়ল।
চশমা খুলে আমার ডান চোখটা প্রায় ফাটলের সঙ্গে লাগিয়ে দিলাম। কিছু যে দেখতে পাবো এমন আশা ছিল না, কারণ ঘরের ভেতর নিশ্চয়ই দুর্ভেদ্য অন্ধকার, আর ফুটো দিয়ে যদি টর্চ ফেলতে হয় তাহলে চোখ লাগাবার আর জায়গা থাকবে না। কিন্তু এই 1 ইঞ্চি লম্বা সুতোর মতো সরু ফাটল দিয়েও দেখে বুঝলাম যে ঘরের ভেতরটা অন্ধকার নয়, সম্ভবত একটা জানলা বা স্কাইলাইট দিয়ে আলো আসছে। আর স্পষ্ট বুঝতে পারছি যে আলোটার একটা হলদে আভা রয়েছে। হয় ঘরের দেয়ালের রং হলদে, না হয় জানলার কাঁচের রং হলদে। আমার পক্ষে এর চেয়ে বেশি অনুসন্ধান করা সম্ভব নয়, সেটা পারে আরেকজন। আমি আর অপেক্ষা না করে সেই আরেকজনের সন্ধানে কাসল থেকে বেরিয়ে এলাম। পাবলোকে পেতে বেশি সময় লাগলো না। কাসলের বাগানে আগাছা আর ঝোপঝাড়ে ঘেরা একটা ওক গাছের নিচে সে একটা ফাঁদ পাতার বন্দোবস্ত করছে। বলল একটা সজারু দেখেছে, সেটাকে ধরছে। আমি বললাম সজারু পরে হবে, আগে আমার একটা কাজ করে দেবে, চলো। পাবলোকে ঘরটা দেখিয়ে বললাম, সিঁড়ি দিয়ে তেতলায় উঠে গিয়ে দেখো তো এই ঘরের ওপর কোনো ছাদ আছে কিনা, এবং সেই ছাদে এই ঘরে আলো প্রবেশ করতে পারে এমন কোনো স্কাইলাইট আছে কিনা। পাবলো 10 মিনিটের মধ্যে হাঁপাতে হাঁপাতে ঘুরে এলো। তার চোখ দুটো জল জল করছে। প্রফেসর, প্রফেসর, চলে এসো আমার সঙ্গে, চলো। 3 তলার ছাদ অব্দি সারা পথ পাবলো আমার হাত ছাড়েনি, বলতে গেলে একরকম ভিড় ভিড় করে টেনেই নিয়ে গেল আমাকে। ছাদে পৌঁছে সে অঙ্গুলি নির্দেশ করলো। ওই যে স্কাইলাইট, একবার চোখ লাগিয়ে দেখো ঘরে কি আশ্চর্য জিনিস রয়েছে। শুধু দেখেই যথেষ্ট হয়নি, মোটা দড়ি সংগ্রহ করে স্কাইলাইটের কাঁচ ভেঙে পাবলোকে দড়ির সাহায্যে ঘরের ভেতরে নামিয়েও দিয়েছি। সে যখন আবার দড়ি বেয়ে ওপরে উঠে এলো, তখন তার সঙ্গে রয়েছে সোনার তৈরি একটা জানোয়ার, একটা পাখি আর একটা ফুল। জানোয়ারটা একটা কাঠবিড়ালি, পাখিটা প্যাঁচা আর ফুলটা গোলাপ। রুমাল দিয়ে মুছতে সোনার যে জৌলুস বেরোলো তাতে চোখ ঝলসে যায়। এ সোনা যে 100% ভাগ খাঁটি, তাতে কোনো সন্দেহ নেই। আর এতেও সন্দেহ নেই যে এ হল 13শ শতাব্দীর স্প্যানিশ অ্যালকেমিস্ট ম্যানুয়েল সাভেদ্রার তৈরি সোনা। আজ বুঝতে পারছি সাভেদ্রা নিজেকে শিল্পী বলেছিল কেন। সে যে শুধু অ্যালকেমিতেই অদ্বিতীয় ছিল তাই নয়, সেই সঙ্গে ছিল অপূর্ব স্বর্ণকার, যার হাতের কাজের কাছে 16শ শতাব্দীর ইটালির বিখ্যাত স্বর্ণকার বেনেভেনুতো চেলিনির কাজও ম্লান হয়ে যায়। 5ই জুলাই। সোনার জিনিসগুলো ভেবেছিলাম আপাতত সন্ডেজ আর ক্রোলকে দেখাবো না। শেষ পর্যন্ত সন্ডেজের কথা ভেবেই সেদিনই মূর্তিগুলো ওকে দেখিয়ে দিলাম। কাজ শুরু করার 2 দিন পর থেকেই সন্ডেজ যেন একটু নিরুৎসাহ হয়ে পড়েছিল। তার একটা কারণ অবশ্যই এই যে অ্যালকেমির পদ্ধতিটাকে একজন বৈজ্ঞানিকের পক্ষে সিরিয়াসলি নেওয়া বেশ কঠিন। এটা আমি বুঝতে পারি। আমি নিজে ভারতীয় বলেই হয়তো ভূত প্রেত মন্ত্রতন্ত্রের ব্যাপারটাকে সবসময় উড়িয়ে দিতে পারি না। আমার নিজের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যার কোনো বৈজ্ঞানিক কারণ খুঁজে পাওয়া শক্ত, কিন্তু সন্ডার্স হলো খাঁটি ইংরেজ। সে মাম্বো জাম্বো বা তুকতাকে মোটেই বিশ্বাস করে না। আজ অবশ্যই সন্ডার্সের ভুল পাল্টে গেছে, আর তার একমাত্র কারণ সাভেদ্রার তৈরি সোনা। জিনিসগুলোকে আমরা গবেষণাগারে তাকে সাজিয়ে রেখেছি, তার ফলে ঘরের শোভা যে কতগুণ বেড়ে গেছে তা বলতে পারবো না। অবশ্যই সেই সঙ্গে চোরের উপদ্রবের কথাটাও ভাবতে হচ্ছে। আমরা 3 জনেই সঙ্গে অস্ত্র এনেছি। সন্ডার্স দুর্ধর্ষ শিকারী, আর ক্রোলও পিস্তল চালাতে জানে। আমার কোটের পকেটে সবসময় থাকে অ্যানাহিলেন গান, কাজে ভয়ের কারণ নেই। পাবলো রাত্রে পাহারা দিচ্ছে নিয়মিত। তার ফাঁদে সজারু ধরা পড়েছে। বেঁজি আর সজারু নিয়ে এসে দিব্যি আছে। মনে হচ্ছে আমাদের কাজ শেষ হতে আর 2 দিন লাগবে। আজ সেই চিটচিটে পদার্থটা তৈরি হয়েছে। ভারী অদ্ভুত চেহারা জিনিসটা, এক এক দিক থেকে এক এক রকম রং মনে হয়। আর পাড়া থাকার ফলেই বোধহয় সব রঙের মধ্যেই একটা রূপলি আভাস লক্ষ্য করা যায়। 6ই জুলাই। আজ একটা দুশ্চিন্তার কারণ ঘটেছে। মনে হচ্ছে চোর এখনো আমাদের পিছু ছাড়েনি। আজ সকালে পাবলো এসে খবর দেওয়াতে বাইরে গিয়ে দেখি বাগানে একটা অচেনা পায়ের ছাপ। ছাপটা নানান জায়গায় পাওয়া গেছে, আর তার কিছু আবার আমাদের ল্যাবরেটরির জানলার বেশ কাছে পর্যন্ত চলে এসেছে। অথচ পাবলো কিছুই টের পায়নি। সেটা অবশ্যই তেমন আশ্চর্যের কিছু নয়, কারণ সদর ফটক ছাড়াও কাসলের বাগানে ঢোকার অন্য পথ তো বহু আছে। 700 বছরের পুরনো পাঁচিলের অনেক অংশই ভেঙে পড়েছে। সেই সব ভাঙা অংশের একটা দিয়ে বাইরে থেকে লোক এসে ঝোপঝাড়ের পেছনে আত্মগোপন করে নিঃশব্দে ঘোরাফেরা করতে পারে বই কি। পাবলোকে এবার থেকে আরো সজাগ থাকতে হবে। এখন সকাল 9টা। সবেমাত্র কফি খেয়ে ডায়েরি লিখতে শুরু করেছে। এবার ক্রোলের ঘুমানোর পালা, কিন্তু আজ আমাদের 3 জনের একজনের পক্ষেও ঘুমানো সম্ভব হবে কিনা জানি না। আজ বৃষ্টির জলে সেই চিটচিটে পদার্থটা মিশিয়ে তাকে পিউরিফাই বা বিশুদ্ধ করতে হবে টানা 7 ঘন্টা ধরে।
তারপর দুর্গা বলে আমাদের সঙ্গে আনা তামা, পেতল, টিন, লোহা ইত্যাদি নানান ধাতুর তৈরি ঘটি বাটি যে কোনো একটাকে ওই তরল পদার্থের মধ্যে চিমটে দিয়ে চুবিয়ে দেখতে হবে আমাদের অ্যালকেমি সফল হলো কিনা। না হলে তার পরের রাস্তাটা যে কি হতে পারে তা আমাদের কারোরই জানা নেই। সম্ভবত সুবোধ বালকের মতো ঘরের ছেলে ঘরে ফিরে যেতে হবে। কারণ জিজ্ঞেস করলে বলতে পারবো না, কিন্তু আমার মন বলছে আমাদের গবেষণা সফলতার দিকে চলেছে। আকাশে মেঘের লেশমাত্র নেই। সূর্যদেব হাসি মুখে যেন আমাদের বাহবা জানাবার জন্য তৈরি হয়ে আছেন। 7ই জুলাই, চরম হতাশা। অ্যালকেমিক প্রক্রিয়ায় অসীম ধৈর্য ও অধ্যবসায়ের সাহায্যে তৈরি তরল পদার্থটির সাহায্যে সোনা তৈরির কোনো সম্ভাবনা নেই। আমাদের কাছে ধাতুর তৈরি যা যা ছিল তার প্রত্যেকটি চিমটে দিয়ে এই লিকুইডে ডুবিয়ে দেখেছি, কোনোটারই কোনো পরিবর্তন হয়নি। অথচ এটা যে একটা বিশেষ গুণ আছে সেটা বুঝতে পারছি। জিনিসটা ঠান্ডা হওয়ার কথা, কিন্তু হাত কাছে নিলেই মনে হচ্ছে অজস্র ছুঁচের মতো অদৃশ্য কিসব যেন হাতে এসে ফুটছে। অবশ্যই সাভেদ্রা তার ডায়েরিতে বলেই গেছে যে এই লিকুইডে হাত দেওয়া চলবে না। সন্ডার্স মোস্তফাকে নিয়ে গবেষণাগার থেকে বেরিয়ে বাগানে গিয়ে বসে আছে। ক্রোল একটা টুলে বসে বোকার মতো ফ্যালফ্যালে দৃষ্টিতে ডিম্বাকৃতি চৌবাচ্চাটার দিকে তাকিয়ে আছে। মাথার উপর সেই বাদুকটা ঝুলছে এখন। সেই প্রথম দিন ঢোকার পরে এই ঘর থেকে সে আর বেরোয়নি। ক্রোলের যে প্রায় উন্মাদ অবস্থা হয়েছে সেটা বুঝলাম হঠাৎ তাকে বাদুকটার উপর খেপে উঠতে দেখে। জার্মান ভাষায় একটা বিশ্রী গালাগাল সিলিং এর দিকে ছুঁড়ে দিয়ে সে পকেট থেকে একটা রিভলভার বার করে এক গুলিতে বাদুকটাকে মেরে ফেলল। আশ্চর্য, বাদু মরে গিয়েও সেটা সেই একইভাবে সিলিং থেকে ঝুলতে লাগলো। কেবল তার গা থেকে টপটপ করে রক্ত মেঝের ওপর পড়তে লাগলো। রিভলভারের আওয়াজ শুনে সন্ডার্স হন্তদন্ত হয়ে ল্যাবরেটরিতে ছুটে এসে ব্যাপারটা বুঝতে পেরে ক্রোলের ওপর চোটপাট শুরু করে দিল। আমি বেগতিক ঘর থেকে বেরিয়ে তোমার মাথাটা একেবারে গেছে। একদিনের পরিশ্রম আর রাত জাগার পর সাফল্যের অভাবে বেশ ক্লান্তি অনুভব করছি। সচরাচর আমার অভিযানগুলো ব্যর্থ হয় না, কিন্তু এবারে বোধহয় তাই হতে চলেছে। 7ই জুলাই, রাত 11টা। আমার জীবনের সবচেয়ে লোমহর্ষক, সবচেয়ে স্মরণীয় দিন। ক্রোল সন্ডার্সের ঝগড়ার শুরু দেখে ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসার 10 মিনিটের মধ্যেই শ্বাসরোধকারী ঘটনাগুলো ঘটে গেল। কিভাবে হলো সেটাই গুছিয়ে বলার চেষ্টা করছি। ল্যাবরেটরি থেকে বেরিয়ে নিজের ঘরে না গিয়ে বাগানে ঢুকলাম। 2 মিনিট আগে রোদ থাকা অবস্থাতেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। বাইরে এসে পূব দিকে চেয়ে দেখি স্পেনের উচ্চতম পাহাড়ের চূড়ো মুলহাসন দেখা যাচ্ছে, আর চূড়োর ওপরে আকাশ জুড়ে এক আশ্চর্য সুন্দর জোড়া রামধনু। সেই রামধনু দেখতে দেখতে একটা অস্ফুট আর্তনাদের শব্দ কানে গেল। শব্দ লক্ষ্য করে দৌড়ে এগিয়ে এসে দেখি পাবলো ঘাসের উপর অজ্ঞান হয়ে পড়ে আছে, তার চোয়ালে কালশিটে এবং একটা দাঁত ভেঙে মুখ দিয়ে রক্ত পড়ছে। তার পর মুহূর্তেই ল্যাবরেটরির ভেতর থেকে নানান রকম উদ্বেগজনক শব্দ। ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে দরজার মুখেই থ হয়ে দাঁড়িয়ে গেল। রুফাস ব্ল্যাকমোর মুখে এক পৈশাচিক হাসি ও হাতে একটা .38 কোল্ড রিভলভার নিয়ে সন্ডার্স ও ক্রোলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই বলল, চৌকাট পেরোলেই মৃত্যু অনিবার্য। এই বলে প্রথমেই সে টেবিলের ওপর রাখা সোনা তৈরির ফর্মুলাটা অর্থাৎ 3 তিরিক্ষে 9খানা ফুলস্ট্যাপ কাগজ ঝাঁট করল। তারপর ডান দিকে দেয়ালের গায়ে তাকে রাখা সোনার জিনিসগুলোর দিকে এগোতে লাগলো। তার পর মুহূর্তে যে জিনিসটা ঘটল সেটা ভাবতে আতঙ্কে ও বিস্ময়ে এখনো আমার রোমাঞ্চ হচ্ছে। সন্ডার্সের কোল থেকে হঠাৎ একটা লোমশ পিণ্ড শূন্য দিয়ে তীর বেগে গিয়ে ব্ল্যাকমোরের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র আচরে তার মুখ ক্ষতবিক্ষত করে। ব্ল্যাকমোরের হাতে রিভলভার ছুটে গেল, কিন্তু গুলি আমাদের গায়ে না লেগে লাগলো একটা গাছের ভেতরে। আর সেই সঙ্গে বেসামাল হয়ে ব্ল্যাকমোর হুমড়ি খেয়ে পড়ল ঘরের মাঝখানে চৌবাচ্চাটার ভেতর। মোস্তফা তার প্রতিহিংসা চরিতার্থ করে আবার তার প্রভুর কাছে ফিরে গেল। ব্ল্যাকমোরের শরীরটা তরল পদার্থের সংস্পর্শে এসেই বোয়াল মাছের মতো ঘাই মেরে একবার লাফিয়ে উঠে তৎক্ষণাৎ অসাড় হয়ে সেই জলেই পড়ে রইল। আমরা তিনজনের বিস্ফারিত চোখে দেখলাম তার শরীরের যে অংশগুলো অনাবৃত, অর্থাৎ গলা পর্যন্ত মুখ আর কবজি পর্যন্ত হাত, সেগুলো দেখতে দেখতে চোখ ঝলসানো সোনায় রূপান্তরিত হচ্ছে। সন্ডার্স অস্ফুট স্বরে বলল, The price of gold is the price of life. The price of gold is the price of life. অর্থাৎ সাভেদ্রার অ্যালকেমিতে সোনা করতে হলে ধাতুর বদলে
জীবন্ত প্রাণীর প্রয়োজন, যেমন মানুষ, ফুল, জন্তু, পাখি। এই ব্ল্যাকমোর, ওই প্যাঁচা, ওই কাঠবেড়াল, ওই গোলাপ সবই এককালে ছিল নশ্বর প্রাকৃতিক জীব। এখন তাদের আর বিনাশ নেই। সানডে সাসপেন্সে আজ শুনলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প শঙ্কুর সুবর্ণ সুযোগ। উইলহেম ক্রোলের ভূমিকায় মীর, জেরেমি সন্ডার্স রিচার্ড, রুফাস ব্ল্যাকমোর পুষ্পল, পাবলোর ভূমিকায় সোমক। গল্পের সূত্রধার আমি অগ্নি। গল্প পাঠে প্রফেসর শঙ্কুর ভূমিকায় এবং পর্ব